Welcome back to another new video in HD Bio, Life with Life Science। দেখো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সেই চাকরিটা পাবে যে ইন্টারভিউতে বেশি স্কোর করতে পারবে। কেন এই কথা বলছি? কারণ ইন্টারভিউতে কল পাবে যারা কাট অফটা অতিক্রম করতে পারবে, এবং সেই কাট অফ অতিক্রম করে যে ইন্টারভিউতে কল পাওয়ার সেই যে নাম্বার অফ ডিফারেন্সটা থাকবে, কত নাম্বার তোমার থেকে আরেকজনের নাম্বারের ডিফারেন্স কত থাকবে, দেখবে 90% ছেলেমেয়ের নাম্বার ডিফারেন্স কিন্তু 1 মার্ক হবে বা সেম মার্ক স্কোর করেও তারা কিন্তু ইন্টারভিউতে চান্স পাবে। অর্থাৎ যারা ধরো 40-তে আউট অফ 40 পেলো বা 60-তে আউট অফ 60 পেয়ে চান্স পেয়ে গেল, তার সেই সংখ্যাটা কিন্তু সামান্য, কিন্তু বাকি যে ছেলেমেয়েরা চান্স পাবে তাদের মধ্যে নাম্বার অফ ডিফারেন্স কিন্তু কার 1 নাম্বার 2 নাম্বার বা বেশিরভাগ সেম নাম্বারও হয়ে যেতে পারে। এরকম নাম্বার পেয়ে ইন্টারভিউতে তুমি বসতে যাচ্ছ, তাহলে চাকরিটা কে পাবে? ইন্টারভিউতে যে বেশি স্কোর করবে সেই কিন্তু চাকরিটা পেয়ে যাবে। তাই ইন্টারভিউটা সবচেয়ে এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আজকের এই সেশনে মেনলি আলোচনা করব WBSSC গ্রুপ সি গ্রুপ ডিতে কী প্রশ্ন তোমাকে করা হতে পারে, তার উত্তরগুলো কী হওয়া উচিত এবং কিভাবে উত্তরগুলো দেওয়া উচিত, দিতে হবে, দিলে তুমি অন্যের থেকে ডিফারেন্স হবে, অন্যের থেকে আলাদা হয়ে যাবে। পরীক্ষক বা এক্সামিনার বা ইন্টারভিউয়ার অ্যাপ্রিসিয়েট করবেন এবং তোমাকে বেশি নাম্বার দিতে বাধ্য হবেন বা তোমাকে সিলেক্ট করতে বাধ্য হবেন। এই ব্যাপারটা তোমাকে খেয়াল রাখতে হবে। আজকের সেশনে মেনলি এইটাই নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই যে ইন্টারভিউ দিতে যাবে ম্যাক্সিমাম প্রশ্ন যে হবে কিন্তু সেই ঘুরে ফিরে কাছাকাছি একই রকমের প্রশ্ন সবার কাছেই আসবে। 2-1টা প্রশ্ন এদিক সেদিক তো হবেই, সেগুলো তোমরা জানো, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর সবাই যদি একই রকম উত্তর দিয়ে দেয় তাহলে সেটা ব্যাপারটা হাস্যকর হয়ে দাঁড়াবে। তাই সেই উত্তরটাকে তুমি কিভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু আলাদা করে বলতে পারবে সেটাই হচ্ছে বড় কথা, কারণ সেটাই তোমাকে ডিফারেন্স করে দেবে অন্যদের থেকে, তোমাকে আলাদা, যার ফলে তুমি হয়ে যাবে অ্যাপ্রিসিয়েশনের নাম্বার 1 পজিশন এবং তোমাকে পরীক্ষক সিলেক্ট করতে বা ইন্টারভিউয়ার সিলেক্ট করতে বাধ্য হবেন। এই ব্যাপারটা তোমাকে খেয়াল রাখতে হবে। আজকে মেনলি 2016 সালে কী প্রশ্ন করা হয়েছিল সেগুলো তো আলোচনা করবই, তার সঙ্গে এবারে কী সম্ভাব্য প্রশ্ন হতে পারে, তার উত্তর কী হতে পারে, কিছু এক্সট্রা ট্রিকও বলবো, যে ট্রিকগুলো তোমাকে অন্যের থেকে আলাদা করতে বাধ্য, সেইগুলোই নিয়ে মেনলি আলোচনা করব। তাই চলো আমরা এবার প্রশ্ন ওয়াইজ কি উত্তর হতে পারে সেগুলো পরপর দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, গ্রুপ ডিতে কি কাজ করতে হয়? একটু ভুল রয়েছে এখানে, গ্রুপ ডিতে হবে। গ্রুপ ডিতে কি কাজ করতে হয়, এখানে গ্রুপ সির কথাও বলতে পারে, তোমাকে গ্রুপ সিতে পরীক্ষা দিতে গেলে কি কাজ করতে হয় সেরকম একটা প্রশ্ন করতে পারে, যে তুমি এই যে কাজটা, যে চাকরিটা করতে যাচ্ছ কিনা সেই চাকরি সম্পর্কে তুমি কতটা ওয়াকিবহাল, তুমি কতটা রয়েছো। তুমি তো চাকরিটা পাওনি, তার আগে তুমি এই চাকরি সম্পর্কে কি কাজ সম্পর্কে তুমি কতটা জানো সেটা হয়তো জানতে চাইতে পারে। তো সেক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে একটু আলাদা উত্তর হবে। এখানে গ্রুপ ডির উত্তরটা আমি বলছি। দেখো, স্কুলের গ্রুপ ডি বা 4র্থ শ্রেণীর কর্মচারীদের কাজের পরিধি বেশ বিস্তৃত। এরা বিদ্যালয়ের লাইফ লাইন। বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কাজের মধ্যে প্রধান কয়েকটি দিক হলো, মানে এখানে তাদের মানে সবসময় তুমি আমাদের কথা বলবে। পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, অর্থাৎ অফিস ঘর, স্টাফ রুম পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখা। অফিস সহায়তার ব্যাপারে স্কুল অফিসের ফাইল নথিপত্র এক টেবিল থেকে অন্য টেবিলে বা এক রুম থেকে অন্য রুমে পৌঁছানো, জেরক্স করা, নথিপত্র গুছিয়ে রাখা। সহায়তা পরিষেবামূলক কিছু কাজ থাকে, যেমন ক্লার্ক বা শিক্ষকদের প্রতিদিনের প্রশাসনিক যে কাজ থাকে, মানে স্কুল পরিচালনার জন্য যে কাজ থাকে সেগুলোকে সাহায্য করা। ব্যাংক থেকে টাকা তোলাও পাঠাতে হয় গ্রুপ ডি, এগুলো সব আমার অভিজ্ঞতা থেকে লেখা। পোস্ট অফিসে যেতে হয় মাঝে মাঝে, পঞ্চায়েত অফিসে যেতে হয় কোনো একটা কাজে, এসআই অফিসে যেতে হয় এসআই কোনো একটা সাইন করাতে, এসআইয়ের বা ওই সাইড থেকে কোনো একটা সার্কুলার নিয়ে আসতে, এসআই অফিস থেকে বই আনা বা পঞ্চায়েত অফিস থেকে বই নিয়ে আসা, এই সকল ব্যাপারে হেল্প করতে হয়। যে মাথায় নিয়ে আসতে হবে তা নয়, এইসব ব্যাপারগুলোতে হেল্প করতে হয়। জল ও অন্যান্য সরবরাহ করা, যেমন শিক্ষক ও কর্মকর্তাদের অফিসে বা কোনো একটা মিটিং হচ্ছে সেখানে জল দেওয়া, চা দেওয়া, এইসব কাজগুলো, বা বিস্কুট ধরিয়ে দেওয়া বা সাইন করিয়ে নেওয়া, হ্যাঁ, কাগজপত্র জিনিসপত্র সরবরাহ করা। স্কুল খোলা ও বন্ধ করা, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, এটা সবাইকেই করতে হয়। স্কুলের মেন গেটটা খুলবে সেই গ্রুপ ডি এসে,
ক্লাসরুমগুলো খুলবে গ্রুপ ডি, ছুটির পর অফিসগুলোকে বন্ধ করবে, ক্লাসরুমগুলোকে বন্ধ করবে, কিন্তু গ্রুপ ডি এই সব কাজগুলো করতে হয়। এছাড়াও আরও অন্যান্য কিছু দায়িত্ব থাকে, যেমন কর্তৃপক্ষ বা প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী অন্যান্য যে কোনো অফিস সংক্রান্ত বা পরিচ্ছন্নতামূলক যে কোনো কাজ করতে হয়। তো এই যে কথাগুলো বললাম, এই কাজগুলো পয়েন্ট টু দ্য পয়েন্ট বললাম, এইগুলো হুবহু মুখস্থ করে বলবে না, এগুলো নিজের মতো করে গুছিয়ে সুন্দর করে বলার চেষ্টা করবে। মুখস্থ করে বললে এটা বুঝতেই পেরে যাবেন যে এই কাজগুলো সে যে মুখস্থ করে এসছে, তখন কিন্তু ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। এই জন্য এই ব্যাপারগুলো বলা। এক্সট্রা কিছু টিপস দেখো এই প্রশ্নের উপরে। পরিষ্কার ও ধীরে ধীরে কথা বলবে এবং চোখে চোখ রেখে কথা বলবে। যে কথা বলতে বলতে উপরের দিকে তাকাবে, ভেবে বলছো, মুখস্থ করে বলছো, দিলে বুঝতে পেরে যাবে, বা নিচের দিকে তাকিয়ে বলবে, চোখের দিকে তাকাতে লজ্জা লাগছে, তোমার অন্য দিকে তাকিয়ে রাখছো, তাহলে তোমার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ এবং তোমার পার্সোনালিটি দুটোই কিন্তু কুপ্রভাব ফেলবে, বাজে প্রভাব ফেলবে। তাহলে তোমার আত্মবিশ্বাসের উপর হারিয়ে যাবে তাদের, তখনই কিন্তু ব্যাপারটা অন্যরকম দাঁড়াবে। এবং প্রত্যেকটা প্রশ্নের কথা ইয়েস ম্যাডাম, ইয়েস স্যার এইরকম বলবে, হ্যাঁ, এই কথাগুলো ব্যবহার করবে। এবার পরবর্তী প্রশ্ন দেখো। যদি তুমি দেখো এই চাকরিতে কেন এই প্রশ্নটা দিলাম, কারণ এই বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু বিএ পাস বা এমএ পাস বা মাস্টার ডিগ্রি করা বা গ্র্যাজুয়েশনে ভালো মার্কস পেয়ে গেছো, কেউ ফার্স্ট ডিভিশন, কেউ ফার্স্ট ক্লাস পেয়েছো, এরকম ভালো রেজাল্ট করার পর এই গ্রুপ ডিতে চাকরি করতে এসছো বা গ্রুপ সিতে চাকরি করতে এসছো কেন, এরকম একটা প্রশ্ন ছুঁড়ে আসতে পারে এবারের জন্য। কারণ এবারে কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু হাইলি কোয়ালিফাইড ছেলেরা পরীক্ষা দিচ্ছে, সে এমএ এমকম যাই হোক না কেন। তো এক্ষেত্রে এইরকম প্রশ্ন থাকলে কি উত্তর বলা উচিত? বলবে আমি এমএসসি, এমএ বা বিএ যে যা করেছো বলবে, করেছি নিজের একাডেমিক উন্নতির জন্য। তবে আমি বিশ্বাস করি কোনো কাজ ছোট নয়। স্কুলের গ্রুপ ডি পদটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকর্ম ঠিকভাবে চালাতে সাহায্য করে। আমি এই পদে দীর্ঘমেয়াদী কাজ করতে আগ্রহী এবং আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে কাজগুলো আরও দায়িত্ব নিয়ে ও দক্ষতার সাথে করতে সাহায্য করবে। অর্থাৎ একটা গ্রুপ ডি মানে একদম যে শিক্ষাগত যোগ্যতা থাকলেই সে কাজটা করতে তার অনীহা হবে তা নয়। তুমি এটা বলতে আমি আগ্রহী এবং এই কাজগুলো আমি দায়িত্বশীলভাবে করব এবং আমার এই হাই কোয়ালিফিকেশান আমাকে আরও দক্ষতা বাড়িয়ে দেবে, আমার এই কাজগুলো করতে আমার দক্ষতা বাড়িয়ে দেবে। এই কথাটা শুনলে তারা কিন্তু খুশি হবেন। এবং আমি এমএসসি বা এমএ যে যাই সম্পন্ন করেছো সেটা বলবে সম্পন্ন করেছি, কিন্তু আমি এমন একটি স্থায়ী চাকরি খুঁজছিলাম যেখানে আমি নিরাপত্তা ও স্থায়িত্ব পাবো, যেটা গভর্নমেন্ট জবে পাওয়া যায়। এই জন্যই আমি এই চাকরিটা করতে এসেছি। এটা হচ্ছে মোদ্দা কথা। গ্রুপ ডি পদের মাধ্যমে আমি একটি নির্ভরযোগ্য কর্মজীবন গড়ে তুলতে পারবো বলে মনে করি। এছাড়া আমি বিশ্বাস করি যে কোনো কাজ নিষ্ঠার সঙ্গে করলে সেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আমি এই দায়িত্বটা আন্তরিকভাবে পালন করতে চাই। এই কথাগুলো শুনলে তারা কিন্তু খুশি হবেন এবং এগুলো ভালো করে রপ্ত করে বলবে, মুখস্থ বলবে না। যেমন গুছিয়ে সুন্দর করে তুমি বলছো ব্যাপারটা সেরকম হয়ে দাঁড়াবে, তোমার মনের কথা যেন তুমি তোমার মনের কথা। এইখানে আরেক কিছু ছোটো টিপস দেখে নাও। উত্তরটা যেটা বললাম মুখস্থ করে না বলে নিজের মতো করে বলবে এবং শান্তভাবে বলবে, চোখে চোখ রেখে বলবে। এবং এই কাজটাকে মানে অনেকে খারাপ চোখে দেখে হয়তো সমাজ, যে গ্রুপ ডি চাকরি করছে, কিন্তু ইদানিং তো গ্রুপ ডি চাকরিও একটা সরকারি চাকরি, যে কোনো সরকারি চাকরি মানে একটা বিরাট সম্মানের চাকরিই বলতে পারো। তাহলে এই কাজকে আমি সম্মান করি, সে কাজটা যাই হোক না কেন, সে কাজটা ঝাড় দেওয়া হোক বা তালা বন্ধ করা হোক বা তালা খোলা হোক, এই কাজটাকে আমি সম্মান করি। তুমি যে সম্মান করো এই কথাটা যেন স্পষ্ট থাকে, দিলে ইমপ্রেশান তৈরি হবে তোমার, তুমি কিন্তু ভালো নাম্বার পাবে। এবার হয়তো তোমাকে জিজ্ঞেস করতেই পারে নিজের সম্পর্কে কিছু বলুন, সেটা তো স্বাভাবিক, যে কোনো ইন্টারভিউতেই সাথে জিজ্ঞেস করে এটা বললে কী রকম বলতে হয় না বলবে। স্যার বা ম্যাডাম যে থাকবে তোমার নাম বলবে, তুমি কোথাকার কোন জেলার বাসিন্দা বলবে, আমি আমার শিক্ষাগত যোগ্যতায় যে আমি বিএ বা এমএ এইসব অমুক জায়গায় অমুক ইউনিভার্সিটি বা অমুক কলেজ থেকে পাশ করেছি, আমি একজন পরিশ্রমী, সময়নিষ্ঠ এবং দায়িত্বশীল ব্যক্তি। নতুন কাজ শিখতে আমি সবসময় আগ্রহী। তুমি জানিয়ে দিলে তোমার পজিটিভ পয়েন্ট কোনটা, তুমি নতুন কাজ শিখতে চাও। অর্থাৎ গ্রুপ ডিতে প্রতিদিন দৈনন্দিনের কাজ যে আলাদা আলাদা হতে পারে, নতুন দায়িত্ব পেতে পারো তুমি, তার যে ব্যবস্থা থাকবে এবং সেটা তুমি করতে আগ্রহী, সেটা তুমি জানিয়ে দিলে। আমি এমন একটি সরকারি চাকরি করতে চাই যেখানে আমি নিয়মিতভাবে কাজ করে প্রতিষ্ঠানের উন্নতিতে অবদান রাখতে পারি। অর্থাৎ আমি একটা নিয়মিত কাজ করব এবং স্থায়ী কাজ করব, যেখানে আমি নিজের উন্নতি ঘটাবো এবং প্রতিষ্ঠানের উন্নতিও ঘটাবো। তাছাড়া
তাছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মতো সম্মানীয় ব্যক্তিদের সান্নিধ্যে কাজ করে আমি নিজেকে আমার ভালো লাগে বা নিজেকে কাজ করতে আমার পছন্দ করি, বা আমি প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে কাজ করতেও আমার খুব ভালো লাগে বা আমি কাজ করতে পছন্দ করি, এরকম একটা কথা বলবে, তাতে কিন্তু পরীক্ষক খুশি হবেন। এবার দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা প্রায় করা হয়ে থাকে আমি জানি। হেড স্যার বা কোনো শিক্ষক আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে আপনি কি করবেন? তারা তো তোমার থেকে সিনিয়র, তাহলে তুমি কি বলবে তখন? এই প্রশ্নের উত্তরে বলবে যে আমি সবসময় চেষ্টা করি অন্যের সমস্যাটাকে এইভাবে ভাবতে যে এটা আমার হলে আমি কী করতাম, অর্থাৎ তোমার প্রতি যে ব্যবহারটা করলো সেই সমস্যায় তুমি যদি পড়তে তুমি কেমন ব্যবহার করতে, এইভাবে উত্তরটা খোঁজার আমি চেষ্টা করি। আমার মনে হয় বিনা কারণে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে না, তাই আমার কোনো ভুল হয়েছে কিনা খোঁজার চেষ্টা করব। হতে পারে তিনি কোনো বিশেষ চাপে আছেন যা সহ্য করতে না পেরে এই ব্যবহার করেছেন। এই রকম মনে হলে পরে কোনো এক সময় ওনার সঙ্গে কথা বলবো বা অন্য সিনিয়র শিক্ষকদের সঙ্গে আলোচনা করব। যদি আমার কিছু ভুল থাকে তাহলে এটা শুধরানোর চেষ্টা করব। অর্থাৎ তুমি যে খুবই বিনয়ী একজন ব্যক্তি তোমার কাজের মধ্যে এবং এই কথাবার্তায় প্রকাশ পাবে, অর্থাৎ কখনোই তাকে দোষ চাপিয়ে তার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যাব না, কারণ স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এটা করা খুব বাঞ্ছনীয় নয়, খুব বাজে একটা ব্যাপার। তাই পরে ওনার সঙ্গে কথা বলবো, যদি ওনার কোনো ভুল থেকে থাকে তাহলে উনি তখন বুঝতে পারবেন, এখন রাগের মুহূর্তে বা চাপের মুহূর্তে বা টেনশানে বুঝতে পারছেন না, তখন বুঝতে পারবেন, তিনি তখন হয়তো ভুল স্বীকার করবেন, বা আমার যদি কোনো ভুল থাকে আমি তো স্বীকার করব আগেই বলে নিলে। এই ব্যাপারগুলো বলতে হবে, দিলে তোমার কিন্তু খুব খুশি হবে। এবার এরকমভাবে পুরো প্রশ্ন করতে পারে যে হ্যাঁ আপনি জানলেন আপনার কোনো ভুল নেই, তাহলে কি করবেন? এর উত্তরটাও একটু ভেবে চিন্তে দেবে, এর উত্তরের মধ্যেই কিন্তু দেওয়া আছে, আমি বলে দিলাম। এর যে তোমার ভুল না থাকলে তাহলে সে তো পরবর্তীকালে আমি যখন কথা বলবো ওনার সাথে উনি ওনার ভুলটা বুঝতেই পারবেন, তাহলে মিটে গেল, উনি তা ভুল বুঝতেই পেরেছেন, এইটাই তো আমার কাজ, ওনার ভুলটা ধরিয়ে দেওয়া, ব্যাস। এবার আমার যদি ভুল থাকে তাহলে আমি তো আগে থেকেই সারেন্ডার করে দিয়েছি যে আমার ভুল থাকলে আমি নিজেকে শুধরে নেব, বলেই দিয়েছি। এবার পরের প্রশ্ন দেখো, হেড স্যার যদি অফিসের কাজ ছাড়া নিজের ব্যক্তিগত কাজ তোমাকে দিয়ে করান তাহলে তুমি কি করবে? এটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন। ইদানিং বহু হেডমাস্টার কিন্তু গ্রুপ ডিকে দিয়ে নিজের কাজ করাতে চায় বা তার ফলাতে চায়, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবে যেন না হয় এগুলো। তো এর উত্তরে তুমি বলবে আমি এটা বুঝি যে হেড স্যারের কাজের চাপ থাকে, তাই তারা ব্যক্তিগত জীবনে সব দায়িত্ব পালন করতে পারেন না। যদি হেড স্যার কোনো বিশেষ দরকারে আমার সাহায্য তার ব্যক্তিগত কাজের জন্য চান আমি নিশ্চয়ই করব। ব্যক্তিগত কাজ আমি অনেককেই করে দিয়েছি, তবে রোজকার ব্যাপার হলে আমি অবশ্যই এর প্রতিবাদ করব। হেড স্যার যদি বেশি চাপ দেন বা অসুবিধা সৃষ্টি করেন তবে সিনিয়র শিক্ষকদের ও পরিচালন সমিতিকে জানাবো, অর্থাৎ ম্যানেজিং কমিটিকে আমি ব্যাপারটা জানাবো। কারণ দেখো, আমি যে প্রতিদিন লোকের সাহায্য করি বা ব্যক্তিগত কাজে সাহায্য করি সেটা আমি জানিয়ে দিলাম, সেরকম একজন লোক হিসাবে হেড স্যার একটা সাহায্য চেয়েছেন আমি করে দিয়েছি, কিন্তু এটা যদি প্রতিদিন অভ্যাসে পরিণত করেন তাহলে সেটা বাঞ্ছনীয় নয়, সেটা এর মধ্যে পড়ে না, কাজের রুলের মধ্যে পড়ে না। তখন আমি প্রতিবাদ করব। যদি তাতেও হেড স্যার না বোঝেন বা না শুধরে নেন তাহলে আমি সিনিয়র শিক্ষকদের আলোচনা করব, পরিচালন সমিতিকে জানাবো। এই কেস কিন্তু এটা একটা জেনুইন কেস, এই কেস নিয়ে কোর্ট কাচারি হয়, এই কেস নিয়ে মানে পার্টি পলিটিক্স এসে মিটিং করে স্কুলে দিয়ে ব্যাপারগুলো ঠিক করা হয়, এগুলো আমার অভিজ্ঞতা আছে বলে বললাম। এবার দেখো, আপনি অন্য চাকরি পেলে এটা কি ছেড়ে দেবেন? কারণ তুমি একজন হাইলি কোয়ালিফাইড লোক, তুমি কি অন্য চাকরি পেলে ছেড়ে দেবে? এর উত্তরটা কিন্তু খুব গুরুত্ব সহকারে বলতে হবে। বলবে স্যার বা ম্যাডাম যেই থাকুক, আমার প্রথম লক্ষ্য হলো একটি স্থায়ী সরকারি চাকরিতে যোগ দিয়ে দায়িত্বশীলভাবে কাজটা করা। আমি এই গ্রুপ ডি পদটিকে সম্মানের সঙ্গে দেখি, বা যে গ্রুপ সি বলবে সে গ্রুপ সি পদটিকে সম্মানের সঙ্গে দেখি। এখানে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। ভবিষ্যতে যদি নিজের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কোনো উন্নতির সুযোগ পাই তাহলে সেটা অবশ্যই বিবেচনা করব, কিন্তু বর্তমানে আমার সম্পূর্ণ মনোযোগ এই চাকরিতে ভালোভাবে কাজ করার উপর থাকবে। এই রকম একটা উত্তর বললে কিন্তু খুশি হবে। তার কারণটা দেখো, কেন এই কথাগুলো বলবেন? কারণ সরাসরি হাঁ ছেড়ে দেবো এই কথাটা বলা যাবে না, কেন এটা ধ্রুব সত্য হলেও এই কথাটা সরাসরি বললে তোমার কাজের ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে, বা তুমি যে কাজের জন্য এসছো তা সেখান থেকে বিচ্যুতি ঘটে গেল তোমার। আবার জীবনে কখনোই ছাড়বো না এই কথাটা বলবে ভাববে এ তো ডাহা মিথ্যে কথা বলছে। তাই লয়াল
এবং প্র্যাকটিক্যাল এই দুটো বজায় রেখে তোমাকে উত্তর দিতে হবে। এবার ভুল উত্তর দেখো, হ্যাঁ ভালো চাকরি পেলে চলে যাব, এই কথাটা সরাসরিও বলা যাবে না, একটু ডিপ্লোম্যাটিক হয়ে এইভাবেই বলতে হবে যেভাবে বললাম। এটা শুধু একটা অপশান, তাই আমি নিয়েছি, পরে পেলে ছেড়ে দেবো এটা, বা অন্য কিছু পেলে করব, সেটাও বলবে না ডাইরেক্টলি। তাই এখানে কিন্তু ডাইরেক্ট কোনো কিছু উত্তর হ্যাঁ না বলা যাবে না, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। এবার তোমাকে আরেকটি প্রশ্ন জাগতে পারেন যে আপনি গ্রুপ ডি বা গ্রুপ সিতে পরীক্ষায় এসছেন চাকরি করতে, আপনি কি জানেন স্কুলের পালনীয় দিনগুলো কি কি? কারণ এই স্কুলের পালনীয় দিনগুলোতে গ্রুপ সি গ্রুপ ডির কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যেমন বই দিবস 2রা জানুয়ারি, এখানে বই তাকে আনতে হয়, বিভিন্ন ক্লাসরুমে বই স্টুডেন্টের সঙ্গে হাত মিলিয়ে বইগুলোকে গুছিয়ে তাদের হাতে পাঠিয়ে দিতে হয়, তখন টিচাররা তারা ডিস্ট্রিবিউট করেন। নেতাজির জন্মদিনে ফ্ল্যাগটা বেঁধে দিতে হয়, ফ্ল্যাগের মধ্যে ফুল টুল দিয়ে ফ্ল্যাগটা বাঁধা, বা প্রজাতন্ত্র দিবস পালনের দিন, এগুলো গ্রুপ ডির ফ্ল্যাগ বাঁধা মানে জাতীয় পতাকাগুলোকে বাঁধতে জানে কিনা, এই সব জায়গা রিলেটেড প্রশ্ন হতে পারে। এখানে এই যে দিবসগুলো, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস, রবীন্দ্র জয়ন্তী, প্লাস এর ডেটগুলো কবে কোনটা হয়, এটাও কিন্তু ভালো করে মনে রাখবে। কারণ জিজ্ঞেস করতেই পারে আপনি কি জানেন শিশু দিবস কবে পালন করা হয় স্কুলে, সেদিন আপনার ভূমিকা কি হতে পারে, এইরকম কিন্তু ছোটোখাটো প্রশ্ন একটা করতেই পারে। এবার দেখো, যদি আপনাকে নিচু স্তরের কাজ করতে বলা হয় আপনি করবেন? এমনি গ্রুপ ডি বা গ্রুপ সি একটা নিচু স্তরের কাজ, যদি গ্রুপ ডিটা সবচেয়ে নিচু স্তরের স্কুলের মধ্যে, তার থেকে আরও নিচু স্তরে কোনো বললো টয়লেট পরিষ্কার করুন, তাহলে আপনি কি করবেন? এরকম যদি বলা হয়, তাহলে দেখো গ্রুপ ডি পদের ক্ষেত্রে সব কাজই গুরুত্বপূর্ণ। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে আমি সেটা সম্মানের সঙ্গে ও নিষ্ঠার সাথে সম্পন্ন করব। নিশ্চয়ই আমি এই কাজ করতে এসেছি, আমি ডিউটিতে জয়েন করেছি, আমাকে বললে আমি কেন করব না, নিশ্চয়ই করব, এইভাবেই উত্তরটা দেবে। এবার দেখো আরেকটি গ্রুপ সির ক্ষেত্রে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই কাজগুলো গ্রুপ সিরা সবচেয়ে বেশি করে। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার প্রধান প্রকল্পগুলো কি কি? কারণ এই সমস্ত ফর্ম ফিল আপ করেও তাকে প্রসেসিং করা, করা, বা কোন স্টুডেন্ট পেলো কোন স্টুডেন্ট পেলো না তার লিস্ট তৈরি করা, এই সমস্ত কিন্তু গ্রুপ সি করে। তাই এই প্রকল্পগুলো কি সেইগুলো তোমাকে জানো কিনা জিজ্ঞেস করতে পারে, যে এই প্রকল্পটা কি, সবুজ সাথী প্রকল্প মানে কি জানেন, কন্যাশ্রী প্রকল্প কি মানে জানেন, এগুলো সব কিন্তু উত্তর এখানে দেওয়া আছে। শিক্ষাশ্রী প্রকল্পতে কি কি করা হয় জানেন, এই ঐক্যশ্রী প্রকল্পটা সম্পর্কে আপনার ধারণা আছে, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ কি, ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বা ইউনিফর্ম কবে দেওয়া হয়, কীভাবে দেওয়া হয়, এই সকল কাজগুলো জানেন? তো এই রকম প্রশ্নগুলো কিন্তু করতে পারে। তো এই প্রশ্নগুলো যে যত ভালো করে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবে মুখস্থ না করে, এটা যে তার মনের কথা, ভেতর থেকে কথাগুলো বেরোচ্ছে, সে তত ইমপ্রেসিভ হবে, এবং পরীক্ষক বা যারা ইন্টারভিউয়ার থাকবেন তারা তখন তাকে বেশি নাম্বার দিতে বাধ্য হবেন, এবং সেই সিলেক্টেড হবে। কারণ ইন্টারভিউর মার্কস, আবার বলছি, ইন্টারভিউর মার্কস কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে, বিশেষ করে যেখানে শুধুমাত্র রিটেন স্কোর নিয়ে আসবে, তার সঙ্গে ইন্টারভিউর মার্ক যোগ হলে তবেই সে চাকরিটা পেয়ে যাবে। তাই এখানে যে 2 থেকে 2 মার্কস বেশি পেয়ে যাবে, তার কিন্তু চাকরিটা অনেকটা বেশি। অর্থাৎ যে 5-এর মধ্যে মনে করো 5 পেয়ে গেল বা 4 পেয়ে গেল, তার ক্ষেত্রে কিন্তু জব গ্যারেন্টিটা 100% হয়ে যাওয়ার চান্স রয়েছে। কারণ ইন্টারভিউতে যে কল পেয়েছে সে তো এমনি বেশি স্কোর করে এসছে, তার সঙ্গে 5-এ 5 বা 4-এ 5 পেয়ে যাওয়া, এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার বলে আমার মনে হয়। তো এই ছিল আজকের ভিডিওটা লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।